এই আদালতে হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষকে ফ্লাইং কিক মারা হয়েছে, ইউনূসের আমলে যে মবটা যেভাবে হয়েছে, যে নির্মমতাটা হয়েছে, এটা কেবলই মাত্র মনুষ্য আকৃতির প্রাণী দ্বারা সম্ভব। পৃথিবীর কোনো কুকুর কখনো মব করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে মব করেছেন। অনেকে তাকে ফাদার অব দ্য মব বলে, মব সংস্কৃতির জনক বলে। আবার ওই আপনার এখানে দেখলাম একজন খুব নামকরা সাংবাদিক আনিস আলমগীর, উনি আবার বলে গেছেন যে সৈয়দা রেজওয়ানা হাসান তিনি হলেন মবের জননী। গণস্বাস্থ্য কেন্দ্র এবং আসিফ নজরুলকে বলা হচ্ছে মবের সেনাপতি। হ্যাঁ, সেনাপতি হতে পারেন বা মবের ভাই হতে পারেন, অনেক কিছু হতে পারেন। এনিওয়ে, তো যাই হোক, এখন যে বিষয়গুলো বলতে চাই যে আমাদের আইনমন্ত্রী, আমাদের ডিপার্টমেন্টের সতীর্থ, তো তিনি বলেছেন, কেন বলেছেন হয়তো যেভাবে তিনি বলতে চেয়েছেন সেভাবে হয়তো বলতে পারেননি, বা যেভাবে যা বলেছেন ওইভাবে আসেনি। তবু আমি যে জিনিসটা বলি, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের মধ্যে শয়তান আছে, নফস আছে, জিন আছে, ভূত আছে, পিশাচ আছে। আমরা বাস্তবে কোনোদিন কোনো পিশাচ দেখিনি, কিন্তু আমরা মানুষের আচরণ দেখে আমরা বলি যে এটা পিশাচ। মানে আমরা নিজেরা একটা পিশাচ তৈরি করে রেখেছি যে এই লেভেলে গেলে একটা মানুষ পিশাচ হয়। আমরা কুকুর দেখি, শুয়োর দেখি, অন্য জন্তু জানোয়ার দেখি, কিন্তু এগুলোতে আমাদের মন ভরে না। আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো, এর চেয়ে আরও খারাপ কাজ করে ইবলিস। তো কাজে আমরা যখন কোনো একটা মানুষের কর্মকাণ্ডকে একেবারে খুব অধঃপতনের ওই পর্যায়ে দেখি, তখন তাকে আমরা গালি দেই, এটা একটা ইবলিস, এটা একটা পিশাচ, এটা একটা ভূত, এটা একটা প্রেত, এটা একটা রাক্ষস। আমরা জীবনে কখনো কেউ রাক্ষস দেখিনি, নেভার। কিন্তু আমরা মানুষকে রাক্ষস বলে গালি দিই যখন ওই যে আমাদের কল্পনার জগতে যে কপ করে সে শুধু খেতেই থাকে, তার এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, তখন আমরা তাকে বলি এটা রাক্ষস। তো সেই দিক থেকে মব যে কালচারটা, বিশ্বাস করেন এই ইউনূসের আমলে যে মবটা যেভাবে হয়েছে, যে নির্মমতাটা হয়েছে, এটা কেবলই মাত্র মনুষ্য আকৃতির প্রাণী দ্বারা সম্ভব। পৃথিবীর কোনো কুকুর কখনো মব করেনি, কখনো কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, কোনো শুয়োর, কখনো কোনো শেয়াল, অন্য কোনো প্রাণী, পশু কখনো মব করেনি। তো কাজেই আইনমন্ত্রী যেটা বলেছেন, সেই দিক থেকে এটা তো মানুষের আচরণের একটা বহিঃপ্রকাশ। এটা খুব সহজ কথা। একমাত্র মানুষই এই ধরনের মব করতে পারে, কোনো পশু কখনো এই কাজ করতে পারে না। এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এই গেল এক। 2 নম্বর হলো বদিউর রহমান সাহেব একটা কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাস মার্ক নিয়ে। উনি যখন কথাটা বলছিলেন তখন আমার একটা খুব মজার কথা মনে পড়ল। ধরেন একজন শিক্ষক খাতা দেখতেছে, তো সে কিছুই লেখেনি, তারপরে শেষে সে করলো কি, শুধু নাম ঠিকানা লিখছে, এবং সেই জন্য বদিউর রহমান সাহেবদের মতো মানুষ দয়া করে ছেলেটাকে 5 নম্বর দিয়ে দিল, একেবারে 100-র মধ্যে 5 দিয়ে দিল। কিন্তু ইউনূস সাহেব খাতা খালি রাখে নাই। সে ওই খাতার মধ্যে যে টিচার আছে, টিচারের বাপ মা তুলে গালাগালি করে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। ফলে ওই টিচার সে ওই খাতা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে, পাগল হয়ে ওই ছাত্রের বাড়িতে চলে যাবে, এবং শিক্ষকের যদি ক্ষমতা থাকে ওকে ওখানে বসে আচ্ছা মতো ব্যাত মারবে, আর ওকে যদি ফিরাতে কেউ আসে তাহলে তাকেও ব্যাত মারবে। আমরা ছোটোকালে এরকম অনেক বড় বড় শিক্ষককে দেখেছি যে ছাত্রের বাড়িতে গিয়ে ছাত্রকে শাসন করত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সংবিধান, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের আইন, আমাদের আদালত, এই আদালতে হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষকে ফ্লাইং কিক মারা হয়েছে, হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষের গায়ে ডিম মারা হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে কখনো এই ঘটনা ঘটেনি। এই বাংলাদেশে তো বাকশাল ছিল, এই বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদের সেই সামরিক শাসন ছিল, এই বাংলাতে খন্দকার মোশতাকের শাসন ছিল, জিয়াউর রহমানের সেই সামরিক শাসন ছিল, 111-এর শাসন ছিল। কিন্তু কখনো এই ইউনূসের জমানাতে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা, মানবতার যে অপমান, এবং যেভাবে মানুষকে হেয় করা হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ বংশ পরম্পরায় এই বেদনা তারা বহন করতে থাকবে। ফলে 5 নম্বর না, মানে ওই মানুষগুলো আগামীতে খুঁজবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কবর কোথায় আছে, তারা খুঁজবে এই লোকটার আত্মীয় স্বজন কোথায় আছে অভিসম্পদ দেওয়ার জন্য। আমরা যদি আজ কোনো আবু জেহেলের বংশধরকে পাই,
আমরা যদি মীর জাফরের কোনো বংশধরকে পাই তাদেরকে দেখলে আমাদের সকলের যেমন মুখ বাঁকা হয়ে যায়, মন থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আসে। আবু জেহেল আপনার আমার কিছুই করেনি, কিন্তু ইতিহাস এমন একটা ঘৃণিত বিষয় যে আবু জেহেলের নামটা শুনলেই মনে হয় যেন একটা চল বসাই দেই, একটু রাগ করি। তো এমনি আমাদের বাংলাদেশের ইতিহাসে আগামীতে আমরা এখন মীর জাফরকে বলি, খন্দকার মোশতাককে বলি, বহু জগৎ শেঠকে বলি, কিন্তু ডেজ ইজ কামিং যখন এই ভদ্রলোককে নিয়ে, তার কর্মগুলো নিয়ে আরও বেশি গবেষণা হবে, আরও বেশি জানাজানি হবে, তখন এরকম বহু সংখ্যক মানুষের দীর্ঘশ্বাস তার এবং তার পরিবারকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে।